এই ভিডিওতে প্রদর্শিত গল্প, চরিত্র ও ঘটনাবলী সম্পূর্ণই কাল্পনিক। এর সাথে বাস্তব জীবনের কোনো ব্যক্তি, স্থান বা ঘটনার মিল শুধুমাত্রই কাকতালীয়। এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য তৈরি করা হয়েছে। দুর্বল হৃদয়ের মানুষ, শিশু ও ভীতু মানুষদের এই ভিডিওটি না দেখার অনুরোধ করা হচ্ছে। ভিডিওটি দেখার সময় নিজের বিবেচনা প্রয়োগ করুন। You should not have come here. নমস্কার বন্ধুরা, অজানা অন্ধকার পরিবারে আপনাদের সকলকে স্বাগত। আবারও চলে এলাম হাড় হিম করা কিছু ভৌতিক গল্প নিয়ে। চলুন বেশি কথা না বাড়িয়ে গল্প শুরু করা যাক। আর গল্পগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আমাদের গ্রামের শেষ প্রান্তে একটা পুরনো ভাঙা বাড়ি ছিল। সবাই তাকে বলতো জিনের বাড়ি। দিনের বেলায় কেউই ওদিকে যেত না, আর রাত হলে তো প্রশ্নই নেই। শোনা যেত ওই বাড়িতে একসময় এক তান্ত্রিক থাকত যে জিন বন্দি করে রাখত। একদিন সাহস করে ঠিক করলাম রাতেই ওই বাড়িতে ঢুকব। বাড়িটার সামনে দাঁড়িয়ে দেখি একটা কালো দরজা আধ খোলা। ভেতর থেকে যেন ঠান্ডা বাতাস বেরোচ্ছে। চল ঢুকে পড়ি। হঠাৎ করেই দরজাটা থপ করে বন্ধ হয়ে গেল। আমরা তিনজন চমকে উঠলাম। এটা কি হলো? সুমনের গলা কাঁপছিল। ঠিক তখন ঠোঁটে কিছু পড়ল, আর একটা এমন ধুঁয়ো মারল যেন আমাদের মনে হলো জঙ্গসুমের গলা কাঁপছিল। ঠিক তখনই শুনলাম খর খর খর। মনে হলো কেউ খুব ধীরে, খুব ভারী পায়ে হাঁটছে। অন্ধকারের ভেতর থেকে একটা গভীর গলা বলল, এত বছর পর আবার মানুষ। আমাদের শরীর হিম হয়ে গেল, আর হৃৎস্পন্দন এক নিমেষে বেড়ে গেল। ধীরে ধীরে ছায়ার ভেতর থেকে একটা অবয়ব বেরিয়ে এলো। লম্বা, অস্বাভাবিক লম্বা। কি বিভৎস চেহারা! চোখ দুটো কোটরের মধ্যে ঢুকে গেছে, চামড়াগুলো গলে পড়ছে একেবারে। পা দুটো উল্টো দিকে বাঁকানো, পুরো নর কঙ্কাল। ওটা ফিসফিস করে বলল, আমার নাম জিন আল মাহরান। রাহুল চিৎকার করে উঠল, দৌড়াও! কিন্তু আমাদের পা নড়ল না। হঠাৎ করে চাচার পাশের দেয়ালে হাতের ছাপ ভেসে উঠতে লাগল, যেন অদৃশ্য কেউ আমাদের ঘিরে ফেলছে। জিনটা হেসে উঠল। সেই হাসির শব্দ আজও আমার কানে বাজে। এই বাড়িতে যারা ঢোকে তারা কেউ ফিরে যায় না। আমি আর রাহুল ধরার চেষ্টা করলাম, কিন্তু ও হাওয়ার মতো মিলিয়ে গেল। পরের মুহূর্তেই জিনটা আমার সামনে এসে দাঁড়ালো। তার মুখটা হঠাৎ করেই আমার বাবার মুখের মতো হয়ে গেল। বাবা? আমি হতভম্ব হয়ে বললাম। রাহুল পাগলের মতো দৌড়ে একটা জানলার দিকে ছুটল। অদ্ভুতভাবে জানলাটা নিজে থেকেই খুলে গেল। আমরা দুজন ঝাঁপ দিলাম বাইরে। পিছন থেকে শুনলাম জিনের গলা। না, কিন্তু ওই বাড়ির ভেতরে, সেই তান্ত্রিক বৃত্তের মাঝে একটা নতুন হাতের ছাপ দেখা গিয়েছিল। এত বছর পর আবার মানুষ। আর আমি জানি জিন এখনো সেখানে অপেক্ষা করছে। গল্পগুলি যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে লাইক ও কমেন্ট করে দেবেন, আর নিচে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে অজানা অন্ধকার পরিবারের সাথে জুড়ে যান, যাতে পরবর্তী ভৌতিক গল্পগুলি মিস না করেন। আর হ্যাঁ, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না যেন। বাংলার এক প্রত্যন্ত প্রান্তে একটা গ্রাম ছিল, নাম নিশ্চুপপুর। নামের মতোই জায়গাটা ছিল অদ্ভুত রকমের চুপচাপ। সন্ধ্যা নামলেই পাখির ডাক বন্ধ হয়ে যেত। কুকুরেরাও যেন ভয় পেত ডাক দিতে। লোকজন বলতো এই গ্রামে রাত নামলে কিছু একটা জেগে ওঠে। আমি মৌমিতা, একজন ব্লগার। ভৌতিক জায়গা ঘুরে সেসব নিয়ে লেখা আমার নেশা। নিশ্চুপপুরের গল্প শুনে ঠিক করলাম এখানে এক রাত কাটাবো। গ্রামে ঢুকতেই কেমন যেন গা ছমছম করা অনুভূতি হচ্ছিল। রাস্তার ধারে পুরনো ভাঙা বাড়ি, জানলাগুলো যেন অন্ধ চোখের মতো তাকিয়ে আছে। লোকজন খুব কম, আর যারা আছে তারা সবাই অদ্ভুতভাবে চুপচাপ। এক বৃদ্ধকে জিজ্ঞেস করলাম,
এই গ্রামে কি সত্যিই কিছু ঘটে? সে কাঁপা গলায় বলল, রাত হলে বাইরে যাবেন না বাবু, বিশেষ করে ওই পুরনো জমিদার বাড়ির দিকে না। আমি তো এমন কথায় আরও আগ্রহী হয়ে উঠলাম। গ্রামের শেষে একটা বিশাল পুরনো জমিদার বাড়ি, অর্ধেক ভেঙে গেছে, দেয়ালে কালো শ্যাওলা, দরজাগুলো কেমন যেন নিজে থেকেই নড়ে। সন্ধ্যায় গ্রামের একমাত্র ছোট লজে উঠলাম। লজের মালিক সাবধান করে দিল, রাত 12টার পর যদি কান্নার শব্দ শোনেন দরজা খুলবেন না। আমি হাসলাম, কিন্তু ভিতরে ভিতরে একটা অজানা ভয় কাজ করছিল। রাত 11:45, বাইরে বাতাস নেই, কিন্তু জানলাটা হঠাৎ খটখট করে নড়তে লাগলো। 12টা বাজতেই কান্নার শব্দ, প্রথমে খুব আস্তে, তারপর ধীরে ধীরে জোরে। মনে হচ্ছিল কেউ যেন খুব কষ্টে কাঁদছে। এর আওয়াজ, ধীরে টেনে টেনে হাঁটার শব্দ। আমার দরজার সামনে এসে থেমে গেল। হঠাৎ খট খট খট, দরজায় নখ দিয়ে আঁচড়ানোর শব্দ। আমার দরজার সামনে এসে থেমে গেল। হঠাৎ খট খট খট, দরজায় নখ দিয়ে আঁচড়ানোর শব্দ। আমি নিঃশ্বাস বন্ধ করে বসে রইলাম। কিছুক্ষণ পর সব চুপ। গ্রামের ইতিহাসটা শুনুন তাহলে। পরদিন সকালে গ্রামের স্কুল শিক্ষক মাধববাবুর সাথে কথা হলো। তিনি বললেন, অনেক বছর আগে এই জমিদার বাড়িতে থাকতো এক মেয়ে, নাম ছিল মালতী, খুব সুন্দরী। জমিদারের ছেলে তাকে জোর করে বিয়ে করতে চেয়েছিল। মালতী রাজি হয়নি। এক রাতে তাকে জোর করে তুলে নিয়ে গিয়ে ওই বাড়ির ভেতরে, আর তারপর তার মৃতদেহ পাওয়া গিয়েছিল পুকুরে। লোকজন বলে মালতীর আত্মা এখনো ঘুরে বেড়ায়, বিশেষ করে রাত 12টার পর। আমার দরজার সামনে এসে থেমে গেল। দ্বিতীয় রাত, সত্যিকারের শুরু। আমি ঠিক করলাম আজ জমিদার বাড়িতে ঢুকব। রাত 11:30, টর্চ ক্যামেরা নিয়ে রওনা দিলাম। বাড়ির ভেতরে ঢুকতেই ঠান্ডা একটা বাতাস বয়ে গেল, অথচ বাইরে বাতাস নেই। হঠাৎ টিপ 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 জলের শব্দ। একটা ঘরে ঢুকে দেখি মেঝে ভিজে, যেন কেউ ভেজা পা নিয়ে হাঁটছে, আর সেই পায়ের ছাপগুলো সোজা আমার দিকে আসছে, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। হঠাৎ পিছন থেকে একটা ফিস ফিস শব্দ, ফিরে যা। ঘাড় ঘুরিয়ে তাকাতেই একটা মেয়ের ছায়া, লম্বা চুল, মুখ ঢেকে রেখেছে, সাদা শাড়ি, আর সারা শরীর থেকে জল ঝরছে। আমি দৌড়াতে গিয়েও পারলাম না। সে ধীরে ধীরে বলল, তুমি কি আমায় দেখতে এসেছ? ভয়ঙ্কর সত্য। হঠাৎ ঘরের দরজাগুলো ধপ করে বন্ধ হয়ে গেল, চারদিকে শুধু তার কান্না। সে বলল, ওরা আমায় মেরেছে, কিন্তু আমায় শান্তি দেয়নি। তার মুখ ধীরে ধীরে উপরে উঠল, চোখ দুটো নেই, শুধু কালো গর্ত। মুখটা ফেটে গেল অস্বাভাবিকভাবে বড় হয়ে। আমি চিৎকার করতে গেলাম, কিন্তু গলা দিয়ে শব্দ বের হলো না। সে ফিসফিস করে বলল, এখন তুমি থাকবে, শেষ চেষ্টা। হঠাৎ জানলাটা নিজে থেকেই ভেঙে গেল। আমি কোনো রকমে লাফ দিয়ে বাইরে পড়লাম। পিছনে তাকিয়ে দেখি জানলার ফাঁক দিয়ে ওই মুখটা তাকিয়ে আছে। পরের দিন গ্রামের লোকজন আমাকে অজ্ঞান অবস্থায় রাস্তার ধারে পায়। আজও আমি ঘুমোতে পারি না, কারণ রাত 12টা বাজলেই আমার কানে ভেসে আসে টেনে টেনে হাঁটার শব্দ, আর একটা ফিসফিস কণ্ঠ, তুমি কি আমায় দেখতে এসেছ? শেষ কথা লোকেরা বলে, নিশ্চুপপুর গ্রামে আজও কেউ রাত কাটায় না, কারণ মালতী এখনো কাউকে যেতে দেয় না। এই ছিল আমাদের আজকের গল্প। ভালো লাগলে ছোট্ট করে হি একটা লাইক আর কমেন্ট করে জানিও কেমন লাগলো গল্পটি, আর সাবস্ক্রাইব করে নিও পরবর্তী গল্পটি সবার আগে। শোনার জন্য সবাই সুস্থ থাকো, ভালো থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।